নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রথমে একটা গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে উদ্বেগজনক খবরের কথা বলি আপনাদের। আপনারা জানেন হয়তো প্যাংগং লেকের উত্তর এবং দক্ষিণ প্রান্তের মধ্যে ব্রিজ তৈরি করে ফেলেছে চীনা সেনা। দেখুন, 2020 সালের মে জুন থেকে এখনো পর্যন্ত প্রায় 2 ডজন বার ওই চীনা মিলিটারির সঙ্গে ভারতের সৈন্যরা কথা বলেছেন। 270 ঘন্টা বৈঠক হয়েছে, কিন্তু অচলাবস্থা কাটেনি। চীন কি চাইছে জোর করে তারা যে সীমানা নির্ধারণ করে দেবে, ভারত বিনা বাক্য বা সেটা মেনে নেবে? আমাদের ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল দেশের আর্থিক প্রগতির জন্য এবং ভারত ও চীনের মধ্যে যে বাণিজ্য ঘাটতি আছে সেটা পূরণ করার জন্য চীন থেকে প্রত্যক্ষ বিনিয়োগের পক্ষে সওয়াল করেছেন। কিন্তু বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল বলেছেন, না, চীন থেকে এই মুহূর্তে আমাদের এফডিআই আনার বা এফডিআই ছাড়পত্র দেওয়ার কোনো পরিকল্পনা নেই। ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল তাদের বক্তব্য পেশ করে সরকার সেই সুপারিশ মানতে বাধ্য নয়। এরকম একটা পরিস্থিতি। সংসদ চলছে। সংসদে আপনি যদি মঙ্গলবারের অধিবেশন দেখেন তাহলে দেখবেন যে বিজেপি সরকারের বা এনডিএ সরকারের মন্ত্রীরা ভীষণ রকম আক্রমণাত্মক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তার মধ্যে মামা হিসাবে যিনি পরিচিত, মধ্যপ্রদেশের 18 বছরের মুখ্যমন্ত্রী, যিনি গ্রামোন্নয়ন, কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রকের দায়িত্বে শিবরাজ সিং চৌহান, এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তৃণমূল কংগ্রেস বারবার করে সংসদে বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে শ্বেতপত্র প্রকাশ করো। 2021 সালের পর থেকে কেন্দ্রের সরকার বাংলাকে ক টাকা দিয়েছে। তার বক্তব্য 21 সালের ভোটে হেরে বাংলাকে ভাতে মারতে চাইছে কেন্দ্রের সরকার, মানে বিজেপি। সেই জন্য গরিব মানুষের মজুরির টাকা তারা দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে এইসব নিয়ে সরব হয়েছিলেন বলে তাকে বক্তৃতা করতে বাধা দেওয়া হয়েছে, বেল বাজানো হয়েছে ইত্যাদি ইত্যাদি। অভিষেক যেমন বলেন, ওরা একটা স্বভাব আছে কথায় কথায় সবাইকে চ্যালেঞ্জ করা। নির্মলা সীতারামন কিন্তু বলেছেন শ্বেতপত্র প্রকাশ হবে। আরে এটা আমরা সবাই জানি যে 2021 ফলাফল বেরোনোর পর লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগ উঠেছে। তো 100 দিনের কাজ, আবাস যোজনায় যখন আপনি আধার কার্ডের সঙ্গে জব কার্ডকে যুক্ত করলেন, 1 কোটি জব কার্ড বাজার থেকে হাওয়া হয়ে গেল। তাহলে এতদিন ধরে 1 কোটি জব কার্ড ছিল, কত টাকা উঠেছে? সেই টাকাটা গেল কোথায়? Especially for the West Bengal, a political biasness has been adopted by the central government, and they have not provided the 100 days work. Despite the claim, I am assuring it. Since 3 years. माननीय अध्यक्ष महोदय, ये हमारी प्रतिबद्धता है कि 100 दिन का रोजगार मांगने पर, जरूरी नहीं कि 100 दिन का रोजगार ना मांगे तो भी दें। एक परिवार को 100 दिन का रोजगार अगर वो मांगते हैं तो, और इसलिए माननीय अध्यक्ष महोदय, कई परिवार ऐसे जो 50 दिन का रोजगार मांगते हैं, कोई 60 दिन का रोजगार मांगते हैं, लेकिन जितने दिन का वो रोजगार मांगते हैं उतना रोजगार दिया जाता है। और मैं कह रहा हूं, ये नरेंद्र मोदी जी की सरकार है जिनने आवंटन को 3 गुना ज्यादा बढ़ाया। इस साल भी 86,000 करोड़ रुपए का प्रावधान किया गया है, और जरूरत पड़ेगी और मांग होगी अगर मजदूरों द्वारा, तो उस प्रावधान को और बढ़ाया जाएगा। लेकिन माननीय अध्यक्ष महोदय, मैं बहुत विनम्रता के साथ कहना चाहता हूं, ये योजना है रोजगार मजदूर को देने के लिए। प्रधानमंत्री ने यह भी कहा है, एक स्वर्गीय प्रधानमंत्री कहते थे, 1 रुपया भेजता हूं 15 पैसा पहुंचता है। लेकिन नरेंद्र मोदी जी ने कहा
ना खाने दूंगा। अगर इस योजना का कोई दुरुपयोग कर रहा है, अनियमितता कर रहा है, गाइडलाइन के बाहर जाके काम कर रहा है, फंड को डाइवर्ट कर रहा है, योजना का नाम बदल रहा है, तो ऐसे मामले में हम जनता के पैसे को खाने नहीं देंगे, उस पर जरूर हम कार्रवाई करेंगे। और पश्चिम बंगाल ने यह किया है, कई अनियमितताएं की, कई अनियमितताएं पश्चिम बंगाल ने की, फंड डाइवर्ट किया गया, योजनाओं का नाम बदला गया है। माननीय अध्यक्ष महोदय, FIR हुई है और ये सरकार ऐसे अधिकारियों को बचाने का काम कर रही है जिन्हें फंड डाइवर्ट किए, इसलिए पैसा रोका गया है। ये पैसा फालतू कमाने के लिए नहीं है, ये मजदूरों के लिए है, ये पैसा खाने के लिए नहीं है। माननीय अध्यक्ष महोदय, আবাস যোজনার ক্ষেত্রেও তাই। 100 দিনের কাজ করলে মজুরি পাওয়ার অধিকার সংবিধান দিয়েছে, কিন্তু আইনে 27 নম্বর দ্বারাই বলা আছে যদি ফান্ড তছরূপ হয় তাহলে কেন্দ্রীয় সরকার ফান্ড রিলিজ করবে না। সেই ক্ষমতাও তাদের আছে। রাজ্য সরকারের উচিত তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া, সাংবিধানিক বেঞ্চ তাদের বলা উচিত, আইন তুলে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা তুলে, যে এটা চলতে পারে না, কাজ করে শ্রমিকরা মজুরি পাচ্ছেন না। কিন্তু সুপ্রিম কোর্টে তারা কিন্তু দ্বারস্থ হননি। এত বড় বড় আইনজীবীকে তারা নানা কারণে নিয়োগ করেন, সিবিআই তদন্তে স্থগিতাদেশ চাইতে, কেউ কেউ আবার ব্যক্তিগতভাবে রক্ষা কবচের জন্য। কিন্তু এত বড় একটা সমস্যা যেটা নিয়ে সর্বক্ষণ সুর চড়াচ্ছেন, দিল্লিতে ধর্ণা করলেন, রাজভবনের সামনে ধর্ণা করলেন, সুপ্রিম কোর্টে যান, বলুন আপনারাই পথ বাতলে দিন। এই তো সুপ্রিম কোর্টের 9 সদস্যের সাংবিধানিক বেঞ্চ বলল যে খনিজ সম্পদের উপর কর বসাতে পারবে রাজ্যগুলো। ভাবতেন এই বিষয়টা নিয়ে যান, কিন্তু যাচ্ছেন না। এখন প্রশ্ন হলো যে জিএসটি বাবদ কেন্দ্রীয় সরকার সারা দেশ থেকে যে টাকা তোলে তার 4.11% হচ্ছে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন, আর ডাইরেক্ট ট্যাক্স বাবদ ভারত সরকার যে টাকা তোলে তার 3.5%-এরও কম হচ্ছে কেন্দ্রীয় কন্ট্রিবিউশন। আবার পশ্চিমবঙ্গের জনসংখ্যা দেশের জনসংখ্যার 7.5%। পঞ্চদশ ফিনান্স কমিশন অনুযায়ী কেন্দ্রীয় করের ভাগ এবং গ্র্যান্ট ইন এইড, যেটা পর্যন্ত অনুদান, সেটা রাজ্য সরকার পায় 8.5%। অন্যান্য রাজ্য কিন্তু অত পায় না। যারা জিএসটি এবং ডাইরেক্ট ট্যাক্সে যাদের কন্ট্রিবিউশন বেশি তারাও এই 8.5% কেন্দ্রীয় করের ভাগ পায় না। 23-24 অর্থবর্ষে 62,000 কোটি টাকা জিএসটি উঠেছে, তার মধ্যে 19,000 কোটির একটু বেশি টাকা কেন্দ্র নিয়েছে, বাকিটা রাজ্যের কাছে আছে। তাই 100 দিনের কাজ আবাস যোজনায় 21 সালের পর থেকে হিসেব গরমিলের জন্য কেন্দ্র টাকা দিচ্ছে না, কিন্তু অন্যান্য সব প্রকল্পে যেরকম টাকা দেয়া হয় সেরকম দিচ্ছে। শিবরাজ সিং চৌহান কি বলেছেন যে তহবিল তছরূপ, এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পে খরচ করা, নিয়ম না মানা, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে আড়াল করা, এসব রাজ্য সরকার করেছে, সংসদে দাঁড়িয়ে বলেছেন। তাহলে কেন্দ্রের টাকা এভাবে 9-6 হতে দেয়া তো যায় না। অর্থাৎ পরিষ্কার ইঙ্গিত যে টাকা ছাড়বে না কেন্দ্রীয় সরকার। শিবরাজ সিং চৌহান গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী গিরিরাজ সিং এর স্থলাভিষিক্ত হয়েছেন। গিরিরাজকে কনভিন্স করার জন্য আমাদের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার কম চেষ্টা করেননি, বারবার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন। যখন পেলেন, একটা মিষ্টির দোকানের বিখ্যাত মিষ্টি নিয়ে গেলেন, কাজের কাজ কিছু হলো না। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে 2023 ডিসেম্বরে দেখা করলেন, একটা মেকানিজম হলো, এখনো জট কাটলো না। মধ্যপ্রদেশের মামাও কিন্তু সংসদে দাঁড়িয়ে যেভাবে তৃণমূলকে বিঁধলেন, আমার মনে হলো যে আরো কঠোর অবস্থান নিতে চলেছে কেন্দ্রীয় সরকার টাকা রিলিজের ক্ষেত্রে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথায় কথায় শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন, চ্যালেঞ্জ ছোড়েন। আমি বলি
নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার শ্বেতপত্র প্রকাশ করবে যে 2014 থেকে 24 পর্যন্ত কেন্দ্রীয় অনুদান, করের ভাগ, 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা তারা কত পেয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাদেরকে কি অভিযোগ? নির্মলা সীতারামন বলেছেন স্বাধীনতার সময়ে শিল্প উৎপাদন এখান থেকে 24%, তো আজকে তার মলিন ছবি। ক্যাপিটাল গুডসের ক্ষেত্রেও তাই। এ তো আমরা জানি, বাস্তব তো। এর দায় একা অবশ্য তৃণমূলের নয়, বামপন্থীদের উগ্র আন্দোলন, ট্রেড ইউনিয়ন আন্দোলন, শিল্প বিমুখ মানসিকতা বাঙালিদের সবকিছু একসঙ্গে যুক্ত হয়ে শিল্পের এই মলিন ছবি। তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের মাসুল সমীকরণ নীতিরও প্রভাব পড়েছিল, এটাকেও মানতে হবে। কিন্তু এখনকার যে পরিস্থিতি সেটা কিন্তু খুব অ্যালার্মিং। প্রায় 7 লক্ষ কোটি টাকার উপর দেনা। একটা বাচ্চা ছেলে, শিশু জন্ম নিলে তার মাথার উপর প্রায় 60,000 টাকার দেনা। কলকারখানা শিল্পের দেখা নেই। এই কুমার মঙ্গলম বিড়লা এলেন, মুখ্যমন্ত্রী ছবি দিলেন, বিনিয়োগ হবে, বিনিয়োগ হলে খুব ওয়েলকাম। এই যে শ্বেতপত্র প্রকাশের কথা অভিষেক বারবার করে বলছেন, তো পশ্চিমবঙ্গের মানুষও তো বলতে পারে যে এই বিশ্ববঙ্গ সম্মেলন হলো, 7ম এডিশন হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছিল বলেছেন, কত বিনিয়োগ শেষ পর্যন্ত বাস্তবায়িত হলো? শ্বেতপত্র প্রকাশ করুন। কত লোকের চাকরি হলো, প্রত্যক্ষ পরোক্ষ, শ্বেতপত্র প্রকাশ করুন। ওই কালীঘাটের ডাকু না কাকু, তার সঙ্গে সম্পর্ক কি, সে সম্পর্কেও কিছু জানান তো, বঙ্গবাসী তো জানতে চায়। এগুলোও তো রেলিভেন্ট। আরো অনেক শ্বেতপত্র প্রকাশ করার বিষয় আছে পশ্চিমবঙ্গের সার্বিক আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন। মাথার উপর কত টাকা ঋণের বোঝা, ওই করছেন না তো। শুনছিলাম যে বিজিবিএস নাকি শ্বেতপত্র প্রকাশ হবে, কোথায় কি? আর একটা বিজিবিএস এর সময় চলে এলো, হয়তো ওরা ফেব্রুয়ারি মাসটা নাগাদ হবে। তাজপুরের গভীর সমুদ্র বন্দর কোথায় গেল? দেউচা পাচামি নিয়ে নবান্নের 14 তলার একটা শব্দ উচ্চারণ করে না। তাই এগুলো নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন তো শ্বেতপত্র প্রকাশ করবেন। হাওয়া গরম করে কোনো লাভ নেই আপনাদের। তাও তো অভিষেক নিজের মতো করে অ্যাগ্রেসিভ হইতে বলে। এক আইনজীবী সাংসদকে দেখি সব সময় হল্লা করছেন সংসদে, চিৎকার। এটাকেই মনে করেন তিনি বোধহয় একজন সাংসদের অবশ্য কর্তব্য, কারণে অকারণে চিৎকার করা। 4 বার জিতে গেলেন, আইনজীবী হিসাবে তারা পরিচিতি আছে মোটামুটি। মাননীয় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় একদিন তাকে বললেন যে আপনি পার্লামেন্টে যান, চিৎকার করলে কি সত্যকে ঢাকা যাবে? সত্যকে ঢাকা যাবে না। কিরকম দুরুমুষ করলেন সীতারামন, তারপরে রাজু বিস্তা, তারপরে শিবরাজ সিং চৌহান, ওয়াকআউট করে, নাটক করে, চিৎকার করে। সত্যকে কি ঢাকা যায়? সত্য কিন্তু খুব নির্মম। বাস্তবের রুক্ষ মাটিতেই সত্যের জন্ম। কায়দা করলে সত্য ঢাকা থাকে না। খুব দুর্মুষ করলেন। এবং এই অ্যাগ্রেসিভ ভূমিকায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী শিবরাজ সিং চৌহানদের, এরা কিন্তু কেন্দ্রীয় সরকারের একদম সুনির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী। আমাদের রাজ্যের বিজেপির মুখপাত্ররা আছে, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা অন্তত তথ্য পরিসংখ্যান তুলে সাংবাদিক বৈঠক করুন। সরকারের দাবিকে নস্যাৎ করতে গেলে তথ্য পরিসংখ্যান লাগে। সেই তথ্য পরিসংখ্যান আপনাদের ফিঙ্গার টিপসে থাকা উচিত। তাহলে আপনাদের বক্তব্য মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। দেখুন, রাহুল গান্ধীকেও কিন্তু এক হাত নিতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রীরা,
সাংসদরা। রাহুল খুব জাত গণনা নিয়ে পড়েছেন। তিনি নাকি আন্ডার প্রিভিলেজদের পক্ষে সওয়াল করেন, সেই জন্যই তাকে ব্যক্তি আক্রমণের মুখোমুখি হতে হয়। আচ্ছা, রাজীব গান্ধী ফাউন্ডেশন, রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্টের কর্তা ব্যক্তিদের মধ্যে কজন এসসি, এসটি, ওবিসি? প্রশ্ন তুলেছেন সীতারামন। কেন? যে হালুয়া উৎসব হয় বাজেটের সময়, বাজেট তৈরির সময়, সেখানে রাহুল বলেছিলেন যে আধিকারিকেরা করেছিলেন 20 জন, তাদের মধ্যে এসসি, এসটি, ওবিসির প্রতিনিধিত্ব নেই। আমার প্রশ্ন হলো, সীতারামনও বলেছেন নেহেরুজি থেকে, ইন্দিরাজি থেকে রাজীবজি, তাদের ভূমিকা ছিল। আচ্ছা, কার্লেকার কমিশন, মন্ডল কমিশনের সুপারিশ মানতে চায়নি কংগ্রেস সরকার। ইন্দিরাজির স্লোগান ছিল না জাত পার না পাত পার, মোহর লাগেগি হাত পার। আম্বেদকর কেন নেহেরু মন্ত্রিসভা থেকে সরে এসেছিলেন? তার বক্তব্য ছিল সংরক্ষণের বিরোধী ছিলেন জওহরলাল। আপনি যদি দেশলাই কাঠি চালিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করেন সমাজে জাতপাতকে নিয়ে, তাতে দেশের ক্ষতি হবে। আপনার পলিটিক্যাল ব্রাউনি পয়েন্ট আপনি স্কোর করতে পারেন। মনে নেই মন্ডল কমিশনের সুপারিশ যখন ভিপি চালু করতে চেয়েছিল, দেশ জুড়ে কি পরিস্থিতি হয়? আপনি আবার কি দেশকে এই জাত গণনার দাবি তুলে সেই পথে নিয়ে যেতে চাইছেন? এই প্রশ্নটা তো উঠবে। আপনারাই কমেন্ট বক্সে লিখুন যে রাহুলের এই ভূমিকাকে আপনারা সমর্থন করেন কিনা, এবং এই যে বারবার করে শ্বেতপত্র প্রকাশ করার দাবি করছেন অভিষেক, তৃণমূল, আপনাদের কি মনে হয় না, কমেন্ট বক্সে লিখবেন দয়া করে, যে তৃণমূল সরকারেরও উচিত বিজিবিএস নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা, কর্মসংস্থানের প্রকৃত তথ্য নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা, রাজ্যের ঘাড়ে কত লক্ষ কোটি টাকার দেনা সেটাও রাজ্যবাসীকে জানানোর জন্য শ্বেতপত্র প্রকাশ করা? আপনারা কমেন্ট বক্সে লিখে আপনাদের মতামত জানাবেন।